মেহেরপুরে জামিনে বের হয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে। বাদীর অভিযোগ, সে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছে। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করে বাদীর লোকজন। এরই মধ্যে পক্ষপাতের দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গত সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার হয় ৯ বছরের শিশুটি। ধর্ষণের পর সেই ভিডিও ধারণ করে শিশুটির পরিবারের কাছে টাকা দাবি করে মদননাগা গ্রামের যুবক বাইজিৎ। এরপর মামলা হলে ১ মাস জেল খেটে জামিনে বের হয় সে। ফিরে এসে আবারও একইভাবে হুমকি দেয় বাদীপক্ষকে। এরই বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয় অসহায় পরিবারটি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার মীমাংসা করতে সদর থানায় যায় বাদীপক্ষের লোকজন। অভিযোগ ওঠে থানার এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ নিয়ে বাদীকে চাপ দিতে থাকেন। এই খবর পেয়ে ২ শিক্ষার্থী সেখানে ছুটে গেলে তাদের লাঠিপেটা করেন এসআই। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করে। আমাদের বিভিন্ন সময় ঝামেলা করছে, আমি দাঁড়াক পাচ্ছি না, আমি ব্যারাক পাচ্ছি না, আমি কোনো জায়গায় নিরাপদ পাচ্ছি না। শুধু বলতে তো তোমাদের যা করার দরকার তোমরা করে নাও। তাদের মধ্যে হাঁটাহাঁটি শুরু হয়, তাদেরকে যখন আমরা টেনে নিতে যাই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। যে কথা বলতেছে ওনাকে দাঁড়িয়ে কাটতে গেছে, তিনি অন্য ওখানকার কোনো মেম্বার বা কাউকে ফোন দিয়ে শুনতেছে যে কেউ চোখে দেখছে কিনা। জামিনে থাকার পর ভিকটিমকে সে কিন্তু এখন বিভিন্ন ভাবে মারধর থেকে শুরু করে হুমকি দামকি ভিডিও নিয়ে এখনো ওইটা নিয়েই আজকে আসা মূলত। এ সময় পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষুব্ধ ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে রাত 12:30টার দিকে অভিযুক্ত এসআইকে ক্লোজড করে প্রশাসন। যে ঘটনাটি ঘটেছে এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে এবং আপনারা যে দাবিটা নিয়ে এসেছেন আমি নিশ্চিত যে আপনারা আশাহত হবেন না। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ তাদের সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। ধর্ষণের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজরি, ৭১। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামের ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে পাবনার বেড়ার শাহপাড়া মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ৯ মার্চ রবিবার বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে ওই শিশুটি পড়তে যায়। ওই দিন সেখানকার এক শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি সালিশের নামে সামাজিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। শিশুটি বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে এই মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় ৭ বছরের এক শিশুকে চকলেট কিনে দেবার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। শিশুটির পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করলে এলাকাবাসী অভিযুক্ত ইব্রাহিম সহ জড়িতদের বাড়ি ঘেরাও করে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা প্রশাসক ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুনামগঞ্জের ছাতকে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ছাতক থানার ওসি মোখলেসুর রহমান আকন্দ জানান, শুক্রবার সকালে জহিরপুর গ্রামে মাদ্রাসায় যায় ১০ বছরের ওই ছাত্রী। সাবুল মিয়া ওই ভবনের ২য় তলায় নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় যুবক। জানাজানি হলে রাতে সাবুলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী এবং তার বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর অভিযুক্ত সাবুলকে আটক করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় অটোরিকশায় তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা হয়েছে। অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে কিশোরী।
আহত মেয়েটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কিশোরীর ডান চোখ, কপাল, গাল, হাত থেতলে গেছে। পুলিশ ও পরিবার জানায় বৃহস্পতিবার দুপুরে কিছু কাপড়চোপড় কেনার জন্য তারা 3 জন দিরাই পৌর শহরে আসে। অন্য দুজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। বিকেল 5:30টার দিকে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য দিরাই বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে দাঁড়ানো একটি অটোরিকশায় ওঠে। অটোতে আরও 2 যুবক ওঠে। কিছুদূর যাওয়ার পর অন্য রাস্তায় অটো যেতে শুরু করলে মেয়েটি ধস্তাধস্তি করে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দিলে রাত 11টার দিকে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সিএনজি চালক ইমন খান ও মিটু মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। ধর্ষণের শিকার মাগুরার শিশুকন্যা আসিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর তারেক জিয়া পরিষদ। শুক্রবার বিকেলে মহানগরীর সাহেব বাজার 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাগুরায় 8 বছরের শিশুকন্যা আসিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এমন শাস্তি দিতে হবে তা দেখে যেন কেউ আর কোনো শিশু ধর্ষণ, নারী ধর্ষণ করার সাহস না পায়। বর্তমানে দেশের আইনের শাসন নেই জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান তারা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মিতু নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা সিলেট সড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, বিকেলে বিভাটেক যানবাহনে করে সরাইল নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এ সময় মিতু ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা মৃতকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোরের সিংড়ায় গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় 37 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার উৎসের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া চলনবিল গেট এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চলাকালে টাকাগুলো উদ্ধার হয়। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, প্রাইভেট কারটি তল্লাশি করতে গিয়ে এর ব্যাগডালায় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দিলেও টাকার উৎসের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে 54 ধারায় আদালতে পাঠানো হবে এবং জব্দকৃত অর্থের বিষয়ে দুদক তদন্ত করবে বলে জানান পুলিশ সুপার। বৃহস্পতিবার রাতে তিনি গাইবান্ধা থেকে রাজশাহী ফিরছিলেন। নারায়ণগঞ্জের 2500-এ পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, একটি গ্যাস গান ও 18 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনআই হোসেন জানান, শুক্রবার বিকেলে 2500 পৌরসভার গাজীপুরা এলাকার নান্ন টেক্সটাইল মিলের পেছনের ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ডোবা থেকে মাছ ধরতে গিয়ে আওয়ার নামের এক ব্যক্তি বস্তার ভেতরে অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া কিনা সেটি যাচাই করে দেখা হবে বলেও জানান এই কর্মকর্তা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের সাথে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সারাদিন নানা কর্মসূচিতে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, এটা তাদের অধিকার। ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনুস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে। দেখুন মুজাহিরুল হক রুমেনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সফরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন শুক্রবার মহাসচিব আসেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। গুতেরেস দিনটা কাটান রোহিঙ্গা ক্যাম্পে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে। এ সময় তিনি রোহিঙ্গাদের সুখ দুঃখ, সংকট পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন 2017 সালের পর থেকে। মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে যাবার প্রহর গুনছেন ক্যাম্পের বাসিন্দারা। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর অব্যাহত ফান্ড হ্রাস, এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা ক্যাম্প সফরে আসলেন জাতিসংঘের মহাসচিব।
দিনের কর্মসূচিতে ক্যাম্পে রোহিঙ্গাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ঘুরে দেখেন সাংস্কৃতিক কেন্দ্র। বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় ক্যাম্প জীবনের বর্ণনা দেন তারা। উদ্বেগ জানান প্রত্যাবাসন ও ফান্ড হ্রাস নিয়ে। খানা খাইতে পারে নাই কেন? এখানে তো বর্মার দেখে ওই মগজে বেশি চেষ্টা করছে, ওখানে কাজ করি না হয় হষ্টপিষ্ট করি এখন ফারাইছে। আগে 1500 টাকা হলে তো আমার তো হইতো না, এখন তো 700 টাকা হলে আমার আল্লাহ অনেক কষ্ট হবে। আমাদের রাশন যেহেতু কমে গেছে ওইটাই তুলে ধরবে সেটা করছে। যারা অল্প কিছু মানুষ ছিল ওইখানে, ওরা তো আস্তে আস্তে ধীরে ধীরে ছাইরা দিয়ে অতনটা ছাইরা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হলো এখন। রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে রোজায় আমার নিয়মিত সফরের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলিমদের এখানে আসা। আমি স্পষ্ট করে বলছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে, এটা তাদের অধিকার। মিয়ানমারে শান্তির প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ক্যাম্পের জীবনমানের উন্নতি করতে চাই। এটা খুবই উদ্বেগের যে রোহিঙ্গাদের জন্য ফান্ড কমানো হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা ফান্ড কমানো থেকে বিরত হন, সম্ভব হলে বৃদ্ধি করুন, কারণ এটা লাখ লাখ রোহিঙ্গার জীবনের প্রশ্ন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে উখিয়ায় পাহাড় ঘেরা 20 নম্বর ক্যাম্পে লক্ষাধিক রোজাদার রোহিঙ্গার সাথে ইফতার করেন। ইফতারে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অতিথিরা। পাহাড়ের পাদদেশে এই ইফতারে অংশ নিতে পেরে খুশি রোহিঙ্গারা। ইফতার অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব। যাতে তাকে সমাধান করে দিই, তাদের তার কাছে আমরা সুক্রিয়া জানাই, ব্যাকরণ রক্ষণ সুক্রিয়া জানাই। আর যারা এই আয়োজন করছে ওনারা সুবিধা করে দিয়ে সব ওনারা কষ্ট করতে, তারাও কষ্ট করেন, তারা যারা যারা আপনারা সাহায্য করছে, এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড, বহুত তারা ব্যাকরণ মিলিয়ে আজকে জোরে তালে দিয়ে সুক্রিয়া আদায় করতে। রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে এটা নিশ্চিত। তবে যতদিন ক্যাম্পে থাকবেন সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কাজ করব। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা রোহিঙ্গাদের পাশে থাকুন, আমি সেটা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গা ইস্যু সমাধানে তার চেষ্টার কোনো কমতি থাকবে না বলেও জানান তিনি। রোহিঙ্গা সফরের দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। তীব্র খাদ্য সংকট, অপরদিকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য বৈদেশিক যে বরাদ্দ ছিল সে বরাদ্দ অর্ধেকেরও নিচে নেমে আসা, সবকিছু মিলে এবার জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সফরের মধ্য দিয়ে এই সংকট কিছুটা হলেও কমে আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, ৭১, উখিয়া, কক্সবাজার। ৭১-এর মূল চেতনা আর শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার চেতনা নিয়ে দেশ চলবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌর বিএনপির উদ্যোগে ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়ার অনুষ্ঠানের আগে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা ৫২ ও ৭১ স্বীকার করে না এবং শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা এদেশের জনগণের কাছে ভোট চাওয়ারও অধিকার রাখে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো কাজ না করতে যাতে করে জনগণের মাঝে বিএনপির জন্য নেতিবাচক মনোভাব তৈরি হয়। সেই সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান তিনি। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নাই, তাদের ঘুরে দাঁড়ানোর কোনো অধিকার নাই। আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ আমরা চাই। আবার সেকেন্ড রিপাবলিক বলে কোনো শব্দ বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ৭১ আমাদের মূল চেতনার উৎস। সেখান থেকে জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দিয়ে বাংলাদেশ চলবে।
নড়াইল পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এর ৭৫% সড়কই বেহাল। প্রায় সারা বছরই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলাবদ্ধতা, বাকি সড়কগুলো চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার ১ লাখের বেশি মানুষ। তাদের দাবি দ্রুত সড়কগুলো সংস্কার হোক। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছেন বাজেট স্বল্পতার কারণে সড়কগুলোর সংস্কার করা যাচ্ছে না। আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় নড়াইল শহরের রূপগঞ্জ ভাওয়াখালী সড়কটি ছিল এলাকার ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করত। অথচ গত ১০ বছর ধরে সড়কগুলোতে সারা বছর জলাবদ্ধতা থাকলেও কোনো সংস্কার করেনি তৎকালীন সরকার। শুধু রূপগঞ্জ ভাওয়াখালী সড়কই নয়, পৌরসভার অধিকাংশ সড়কেরই একই অবস্থা। আমাদের পৌরসভার ভিতরে রাস্তাঘাট করতে চলাচল করতে খুবই সমস্যা হয়। কিন্তু আমাদের এই রাস্তায় চলাচল করতে, গাড়ি ঘোড়া চালাতে, আমরা ভ্যান চালাই, ভ্যান প্রতিদিন ভাঙে। যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেইগুলো নিয়ে আমাদের এই পানিবদ্ধতা থেকে আশু মুক্তি দিক। পৌরবাসীদের অভিযোগ, সড়কগুলো পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তার উপর পানি জমে ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়েই ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেলে চলাচল করছেন তারা। নসিমন, ইজি বাইক, ভ্যান, আলম সাধু কিছুই চলতে পারে না। বর্ষার সময় আছে এই জায়গা আপনার মাজা পানি, হাঁটু পানি থাকে। এই জায়গায় পার হতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমাদের প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে আমাদের রাস্তাঘাটের খুবই বেহাল দশা, যা আমাদের বাইকারদের জন্য অনেকই কষ্ট চলার জন্য। সড়কের ভোগান্তির কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, বরাদ্দ পেলেই পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করা হবে। এখান থেকে ছোট ছোট ভাবে প্রজেক্ট নিয়ে আমরা যেন নড়াইলের মানুষকে সেবা দিতে পারি। রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। বর্তমানে 9টি ওয়ার্ডের 22টি মৌজা নিয়ে গঠিত নড়াইল পৌরসভার আয়তন 22 বর্গ কিলোমিটার। প্রায় 1.5 লাখ মানুষের বসবাসের এই পৌরসভায় মোট সড়ক রয়েছে 371 কিলোমিটার। শাকিলা শম্পা, 71। নড়াইল পৌরসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, সড়কের এই বেহাল দশার কারণ কি? পৌর কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা জানাবেন। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন যে 22 বর্গ কিলোমিটার এলাকার প্রথম শ্রেণীর এই পৌরসভায় বর্তমানে আসলে জনদুর্ভোগের কোনো শেষ নাই। তার অন্যতম হচ্ছে রাস্তাঘাট। এক্ষেত্রে প্রায় 400 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 150 কিলোমিটার কাঁচা কলমে এখানে পাকা রাস্তা থাকলেও কিন্তু সেটা আসলে কোনো পাকা রাস্তা হিসেবে গণ্য করা যায় কিনা তা আসলে খুব বিশেষ্য বিষয়। তাছাড়া পৌরসভার এই বর্তমান এখানে যে বর্তমান সরকার পরিবর্তনের পরে অনেকেই যখন পৌরসভা ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলেন, তখন অনেকে মনে করেছিলেন যে আসলে পৌরবাসীর সেবা তাদের আরো উন্নত হবে বলে মনে করেছিলেন। কিন্তু আসলে বর্তমান যে প্রশাসন বা প্রশাসক রয়েছেন, তিনি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বর্তমানে যে প্রথম শ্রেণীর নড়াইল পৌরসভা প্রথম শ্রেণীর হলেও কিন্তু এখানে আসলে যে রাজস্ব আয় হয়, সেই রাজস্ব আয় থেকে কর্মচারীদের আসলে বেতন দিতে পারেন না, তাহলে তার রাস্তাঘাট কিভাবে তারা নির্মাণ করবেন? এছাড়াও এই স্বাধীনতার পর থেকে যখন নড়াইল প্রথম শ্রেণীর পৌরসভা রূপান্তর হয়, তখন থেকেই আসলে এখানে রাস্তাঘাটের দুর্ভোগ চরমে। কারণ যে মেয়রই আসছেন না কেন, তারা প্রকৃত জনগণকে তাদের পরিস্থিতি দিয়েছেন যে এখানে ভালো উন্নত যাতায়াত ব্যবস্থা হবে, জলাবদ্ধতা থাকবে না, পানির সুপানির ব্যবস্থা করবে। কিন্তু আসলে অধিকাংশ পৌর মেয়রই দেখা গেছে যে তারা যখন আসছেন নড়াইল পৌরসভায়, কিন্তু এসেই কিন্তু তাদের রূপ পরিবর্তন হয়েছে। এই কারণে আসলে পৌরবাসী তাদের নিয়মিত তাদের যে পুরো ট্যাক্স আছে বা পুরো কর আছে, তারা কিন্তু নিয়মিত পরিশোধ করছেন, কিন্তু আসলে তারা সেটা সেভাবে ব্যাহত হতে পারছে না। আর পুরো প্রথম শ্রেণীর পৌরসভার পর থেকে যেসব মেয়রই নড়াইল পৌরসভা দায়িত্ব পালন করছেন, অধিকাংশ পৌর মেয়রের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলাও হয়েছে। এই থেকে বোঝা যায় যে আসলে পৌর মেয়রদের গাফিলতি, সাবেক পৌর মেয়রদের গাফিলতিও আছে। আর বর্তমান প্রশাসক যিনি আসেন, তিনি তার সেবাবদ্ধতা জানিয়েছেন যে পুরো যে কর আছে বা যে কর হচ্ছে, সেই কর দিয়ে আসলে তার পক্ষে সম্ভব না এই রাস্তাঘাট নির্মাণ করার। কারণ যে এখানে রাস্তাঘাট নির্মাণ করতে হলে বৈদেশিক সাহায্য বা অন্যান্য সংস্থার সাহায্য ছাড়া এই রাস্তাঘাট নির্মাণ করার তার পক্ষে সম্ভব না বলে তিনি জানিয়েছেন। ফারজানা, এইটুকু আছে। আজিজুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নড়াইল পৌরসভার সড়কের বেহাল দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।
এবারেও ঈদ যাত্রায় উত্তরের পথে ভোগান্তির শঙ্কা রয়েছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় চালক আর যাত্রীরা। এছাড়া সড়কে ফিটনেসবিহীন বাস আর ট্রাক চলাচল বন্ধ না হলেও এই শঙ্কা থেকেই যাবে বলছেন তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করবেন ঘরমুখ মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহরের কোলাহল ছেড়ে ভিড়বেন আপন নীড়ে। কিন্তু প্রতিবারের মতো এবারও ঈদ যাত্রায় ভোগান্তির সংখ্যা রয়েছে উত্তরবঙ্গগামী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেন সহ 6 লেনের কাজ শেষ হওয়ায় ভোগান্তি দূর হয়েছে অনেকটাই। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার 4 লেনের কাজ এখনো চলছে, যে কারণে এখানে যানজটের সংখ্যা আছেই। তার ওপর মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হলে তৈরি হতে পারে দীর্ঘ যানজট। এ অবস্থায় এবারও 13.5 কিলোমিটার এই সড়কে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। এবার ঈদে আরো বেশি জাম হবে, রাস্তাঘাটের কাজ হচ্ছে, রাস্তায় আবার ওই দেখা যায় কোনো গ্যাঞ্জাম চলে এগুলোর কারণে। কিন্তু আমরা প্রতিবার মানে কয়েক বছর ধরে যাচ্ছি যে রাস্তায় অনেক কাজ চলার কারণে রাস্তায় যানজট হয়। গাড়ি মনে করেন যে হারে বাড়ছে বৈধ অবৈধ সহকারে, তাতে আমার মনে হয় না যে এবার শান্তিতে চলাচল করতে পারবো। পুলিশ ভাইরা যদি রাস্তায় ঠিক মতন ডিউটি করে তে অতটা জাম পাবো না আমরা। ঈদে যদি কোনো কষ্ট না হয়, সবাই যদি আমরা বাড়িতে ফিরতে পারি, রাস্তাটা যাতে যানজট মুক্ত থাকে, এটা প্রশাসনের কাছে আশাবাদী। যদিও এ বিষয়ে ট্রাফিক পুলিশ বলছে এবারের উত্তরের মানুষ স্বস্তিতেই বাড়িতে যেতে পারবে। আর সেতু কর্তৃপক্ষ বলছে যানবাহন যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে সেই ব্যাপারে প্রস্তুত তারা। 24 ঘন্টা আমাদের এখানে দায়িত্বরত অবস্থায় আমরা থাকব। যেখানে যে সমস্যায় হোক আমাদের মোবাইল টিম থাকবে, আমরা থাকব, যেন কোনো অবস্থাতে কোনো জায়গায় যেন কোনো যানজটের সৃষ্টি না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকব। গত ঈদের মতোই আমরা এবারও ঠিক একইভাবে প্রস্তুতি নিয়েছি। সাধারণ সময় আমাদের উভয় দিকে 12টা বুথ রানিং থাকে, কিন্তু ঈদকে সামনে রেখে আমরা 9টা 18টা বুথ প্রস্তুত রাখবো। ঈদ যাত্রার আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপারও। বলেন যানজট মুক্ত ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ এবং সেতু বিভাগ এবং এটার সাথে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন বাস মালিক সমিতি সহ বিভিন্ন সমিতির সাথে আমরা ইতিমধ্যে বসেছি এবং এই মহাসড়ককে ঘিরে কিভাবে যাত্রীরা আরো স্বস্তিদায়ক পরিবেশে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যাতে যেতে পারে সেজন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যমুনা সেতু মহাসড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ ও ভোগান্তি মুক্তিতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজরি, ৭১। টাঙ্গাইল সড়কের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, 4 লেনের কাজ শেষ হতে আর কতদিন বাকি, আর ঈদে ঘরে ফেরা যাত্রী আর চালকদের কেমন দুর্ভোগ হতে পারে জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের যে প্রবেশপথ সেই এলেঙ্গাতে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত, আমি আপনাকে যদি এই মুহূর্তে দেখাই, এলাঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, যে কারণে যে এই মহাসড়কে চলাচল করা সকল যানবাহন এলাঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা তারা পাচ্ছে। কিন্তু এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু যমুনা সেতুর যে পূর্ব পার রয়েছে, সেই এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ক, এটি কিন্তু 4 লেনের কাজ চলমান রয়েছে। আপনি যেটি বলছেন যে 4 লেনের যে সুবিধা তারা কবে নাগাদ পাবে, সেই বিষয়টি আমি কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে এই সড়কের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি যেটি বলেছেন যে আগামী বছর 2026 সালের ডিসেম্বর নাগাদ এই কাজ সমাপ্ত হবে বলে তিনি জানিয়েছেন। এই সুবাদে আমরা বলতেই পারি যে এই আগামী বছর এই 13.5 কিলোমিটার যানবাহনের চালকরা 4 লেনের সুবিধা পাবে। তবে এইবার ঈদে যে বিষয়টি
বিপত্তি হয়ে দাঁড়িয়েছে যানবাহনের চালকদের কাছে। এবং এই মহাসড়ক ধরেই যারা উত্তরের পথে যাতায়াত করেন তারা যে বিষয়টি বলেছে যে এলেঙ্গা পর্যন্ত যখন এই যানবাহনগুলো 4 লেনের সুবিধা পাবে, ঠিক এলেঙ্গার পর এই যমুনা সেতুর যে পূর্ব পার পর্যন্ত এই সড়কে কিন্তু তারা 4 লেনের সুবিধাটা কিছুটা পেলেও পরিপূর্ণ সুবিধা কিন্তু তারা পাবে না। যে কারণেই এখানে যে পরিমাণ যানবাহন এই ঈদ উপলক্ষে, শুধু ঈদ উপলক্ষে নয়, যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা সাধারণের চেয়ে দাঁড়ায় 3 গুণ বেশি। এবং সেই সাথে অতিরিক্ত যে সমস্যাটা যুক্ত হয় সেটি ঢাকা থেকে ছেড়ে আসা লক্কর জক্কর যে ফিটনেসবিহীন যানবাহনগুলো রয়েছে সেগুলো যখনই এই 2 লেনে প্রবেশ করবে তখন অনেকটাই সড়ক দুর্ঘটনা এবং এই যানবাহনগুলো বিকল হয়। যে কারণে এই সড়কেই এই যানবাহনের একটি জট লাগে, সেই জট থেকেই কিন্তু যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট বা লাঘব করতে পুলিশকে অনেকটাই ব্যাক পেতে হয়। এবারও কিন্তু তার এই ঘটতে পারে বলে যানবাহনের চালকরা এবং এই যাত্রীরা তারা শঙ্কা করেছেন। ধন্যবাদ রাজ্জাক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইল সড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক। রমজানের শুরুতে লেবু, শসা, বেগুনের দামে আগুন লাগলেও এখন কিছুটা কমেছে মাছ ও মুরগির দামও। সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্বস্তি বাড়িয়েছে চালের দাম। কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দাম। সহকর্মীদের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে কিছুটা কমেছে মাছের দাম। সামুদ্রিক ও মিঠা পানির মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 80 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, মুরগি ও সবজি। স্থিতিশীল রয়েছে ডিমের দাম। আর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় স্বস্তিতে খুচরা ব্যবসায়ীরা। সোনালী আর ভরাটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5-10 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহ থেকে এখনো পর্যন্ত আর কোনো ক্রাইসিস দেখতেছি না চোখে, এখন তার বনেই তো দিচ্ছে। বাড়ছে সবজির দাম। গেল 15 দিনের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা দাম বেড়েছে সবজির। লেবু আজকে বড় লেবু 24 টাকা কিনা, মাঝিলাগুলো 18 টাকা কিনা। যেখানে অনেক গরম হলে সবজি এখানে একটু দাম বেশি, আর যেখানে শীতকালীন সবজি এখানে প্রায় 10 টাকা করে গত সপ্তাহ তুমি বাকি তুলে এখন বর্তমানে 40 টাকা করে চলে। এদিকে কুমিল্লার বাজারে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে মোটা চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। বাড়ার কারণ মধ্যে কি আমরা তো মনে করি মাহাজন থেকে মাল কিনতাম না, আরবে গেলে তারা কদিন মিলে দাম বাড়াইছে। একদিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে 20 টাকা। তবে কমেছে ছোলা, ডাল, পেঁয়াজের দাম। ছোলা কেজিতে 15 টাকা কমে 125 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। তেলের যে সংকট অবস্থা, তেলের সাথে আমরা আটা দেয়, সবজি দেয়, সরিষার তেল দেয়, বিভিন্ন পণ্য দেয়, কিন্তু আমরা ওইগুলো বিক্রি করতে পারতেছি না। পটল 100 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। ময়মনসিংহের বাজারে শুক্রবার সপ্তাহের ছুটির দিনে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। বেগুন প্রতি কেজি 60 টাকা থেকে 70 টাকায়। মানিকগঞ্জের বাজার ঘুরে দেখা গেছে শাকসবজির দাম কম থাকলেও বাড়তি শসা, লেবু ও বেগুনের দাম। রাজবাড়ীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 10 থেকে 50 টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। সবজির আমদানি ও উৎপাদন বাড়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। দিনাজপুরের হিলিতে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার হয়েছে। শুক্রবার হিলি প্রেস ক্লাবের উদ্যোগে হিলি চারমাথা মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার হয়। হিলি প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে দোয়া ও ইফতারে হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামী আমির, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহ প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়। গাইবান্ধার পলাশবাড়িতে 8 ইউনিয়নের 72টি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবদলের সদস্য সচিব রাজু জানান, এই আয়োজনের
মূল লক্ষ্য ছিল দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং পবিত্র রমজানের সৌন্দর্য সবার সঙ্গে ভাগ করে নেয়া। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 10,000 মানুষ অংশগ্রহণ করেন এবং একই সঙ্গে ইফতার করেন। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 18টি সামাজিক সংগঠনের নেতারা। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। আগামীতে আরও বেশি করে সেবামূলক কার্যক্রম করার জন্য স্বেচ্ছাসেবী সব সংগঠনগুলোকে আহ্বান জানানো হয়। ধর্মগুরু ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব বর্ষ স্মরণে পাবনায় 3 দিনের মহোৎসব শুরু হয়েছে। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের আগমনে মুখর হয়ে উঠেছে জন্মভূমি হেমায়েতপুরের ঠাকুরের তীর্থস্থান। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তবৃন্দ উৎসবকে প্রাণবন্ত করতে পরিশ্রম করছেন উদয়াস্ত। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিদ্ধ মিষ্টির সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে ভক্তরা আসেন পাবনা জেলা সদরের হিমায়েতপুরের ধর্মগুরু ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে। তিথিতে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে এই মহোৎসবের আয়োজন হয়। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসেন ভক্ত অনুসারী, উৎসবে অংশ নেন বিদেশ থেকে আসা ভক্তরাও। ভক্তবৃন্দরা এখানে আসেন প্রাণের টানে, মন ভালো থাকে বা সৎভাবে চলা, সৎ কথা বলা, মানুষের যাজন করা। এবং এখানে পরিবেশটা যে সুন্দর এবং ওনার যে দর্শনগত ব্যাপারটা, উনি আর 5টা মানুষের থেকে ভিন্ন। রিক্সা চালকের থেকে একটা বড় ব্যবসায়ী, সবাই আমরা এক জায়গায় আছি, এটাই বড় ধারণ। 12টি চুলার 5টিতে সবজি, 4টিতে ভাত ও 2টিতে ডাল রান্না করছেন স্বেচ্ছায় শ্রম দেওয়া রন্ধনশিল্পীরা। তাদের সহায়তা করছেন শতাধিক ভক্ত। অভক্তদের খাওয়া দাওয়া, অন্ন দেওয়া, এটাই হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই গরিবের 3 স্লোগান। আসলে ঠাকুরের মা এই জায়গাটার নাম করেছিল আনন্দবাজার, মানে আসলে খাওয়ার মধ্যে মানুষের আনন্দ আছে। সবাইকে বসায় আনন্দবাজার প্রসাদ বিতরণ করতেছে, এটা ঠাকুরের নির্দেশ। 3 দিনের এই উৎসবে নিরাপত্তা দিতে প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বরাবরই চেষ্টা করি উৎসবের আগেই একটি মিটিং করে আমরা একটা গেস করি যে কত লোক আসতে পারে, তত খাবার হতে পারে, তার নিরাপত্তার ব্যাপার কি, তাদের বসার ব্যবস্থাগুলো আমরা আগে। ভক্তদের মিলন মেলাকে নিশ্ছিদ্র করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, নিরুদ্বিগ্ন করার জন্য পাবনার এই প্রশাসন যন্ত্রের সমস্ত চক্ষু এখন এই হিমায়েতপুরের দিকে নিবদ্ধ। মহোৎসবে ধর্মসভার পাশাপাশি থাকছে সকাল সন্ধ্যা সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোর মেলা, মাতৃ সম্মেলন, কর্মী সম্মেলন, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ। আর রাতে থাকছে বাউল গানের আসর। হাসান আহমেদ, ৭১। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে উদযাপন হয়েছে দোল উৎসব। শুক্রবার বিকেলে উপজেলার সবুজবাগে সার্বজনীন শ্মশানঘাটের পাশের মাঠে সবুজবাগ সার্বজনীন দোল উদযাপন পরিষদের আয়োজনে দোল উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। উৎসবে একে অপরকে রং মেখে নিজেদের মাঝে আনন্দ ভাগ করে নেন বিভিন্ন বয়সের মানুষ। সিলেটের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য, ধামাইল নৃত্য পরিবেশন করা হয় এই আয়োজনে। এর আগে সবুজবাগ এলাকায় নগর কীর্তন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। সবুজবাগে হচ্ছে এটা শুনে এখানে চলে আসলাম এক বন্ধুর সাথে, এখানকার লোকাল এক বন্ধুর সাথে এখানে চলে আসলাম। এসে দেখি যে এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে। উৎসবের এই দিনে টাউনের একটা মেলা বসে। আমাদের এই দোল পূজা উৎসবটা পুরোপুরি সিলেট বিভাগের মধ্যে বৃহত্তম উৎসব। পঞ্চমবারের মতো এটা হচ্ছে দোলের আয়োজন, যেটা খুবই ভালো, খুবই সুন্দর। উৎসবে আমরা সবাই এখানে আসি, শ্রীমঙ্গলের সবাই এসে আমাদের সবচেয়ে ভালো লাগতেছে এবং